কাশীধামের স্বয়ং কর্তাবাবুরই গুরুদেবের সান্নিপাতিক বিকার। গুরুপুত্তর কাতর হয়ে গোকুলপুরের গোলক চৌধুরী মশাইকে পত্র দিয়ে জানিয়েছেন, পত্র পাঠ আপনার গ্রামের ভুবন কবরেজকে পাঠিয়ে দিন। পিতা ঠাকুর মহাশয় তার প্রতি বিশেষ আস্থাবান। বিকারের পূর্বেও বারবার তার নাম স্মরণ করে ইচ্ছা প্রকাশ করেছেন। ভুবন কবরেজের মাথায় হাত। একেই তো গ্রামের জমিদার, তাই আবার ভুবন কবরেজের বয়স্ক বন্ধু, দাবা খেলার সঙ্গী। তার চলছে রক্ত অতিসার, আর এই সময় কিনা। ভুবন ফাঁপড়ে পড়লেন। কর্তাবাবু, আপনাকে এই অবস্থায় ফেলে রেখে? কর্তাবাবু কপালে একটু হাত ঠেকিয়ে বললেন, আমার অদৃষ্টে যা আছে হবে। গুরুদেবের জীবন রক্ষা আগে। তুমি আর কাল বিলম্ব করো না কবরেজ। খরচাপাতি যা লাগবে নায়েব মশাই ব্যবস্থা করে দেবেন। ভুবন মনে মনে বললেন, গুরুদেবের তো শুনি 90 বছর পার হয়েছে, তার জীবন রক্ষাটা এত কি জরুরি? কিন্তু মুখে তো আর সে কথা বলতে পারেন না, তাই বলেন, বারাণসীতে কত মহা মহা কবিরেজ। গোলক চৌধুরী ক্লান্ত গলায় বললেন, ভুল করছো কবরেজ। বারাণসীতে মহা মহা পণ্ডিত, মহা মহা কবরেজ আছেন ঠিকই, কিন্তু এমন তো কই। আর থাকলেও গুরুদেব যখন নিজে ইচ্ছে প্রকাশ করেছেন, না না, আর দ্বিধা নয়। একটু হাঁপিয়ে উঠে বললেন, তোমার ওই সাকরেত্রীর কি যেন নাম? গোবিন্দ গোপাল। হ্যাঁ হ্যাঁ, তাকেই বুঝিয়ে পড়িয়ে বলে যাও, তারপর যা হয় হবে। আগে যেতে আসতে রোগী দেখতে। মনে মনে বললেন, রোগী টেসতেও পারে, ফিরতে 7টা দিন লেগে যাবে। লাগবে, কি আর করা, বেঁচে থাকলে আবার দেখা হবে। নচেত নেমন্তন্নটা আমিই করে রাখি। আমার শ্রাদ্ধ বাসরে নিশ্চিত উপস্থিত থাকা চাই, মনে রেখো। দুর্গা দুর্গা। ভুবন কাতর গলায় বললেন, ও কথা বলবেন না, বাবা জটেশ্বর রক্ষা করবেন। জটেশ্বর শিব গোকুলপুরের গ্রাম দেবতা। মন্দিরে বড় বড় ফাটলের গায়ে অশ্বত্থ গাছ গজিয়ে বাড়ছে, তবু 5টা গ্রামের লোক বাবা জটেশ্বর বলতে অজ্ঞান। বাড়ি ফিরে গোবিন্দকে ডেকে নীতি নক্ষত্র করে ওষুধের বৃত্তান্ত সব বলে দিয়ে উঠি পড়ি করে গোছগাছ করে ফেলে সান্নিপাতিক বিকারের এবং মহাসান্নিপাতিক বিকারের সব স্টেজের ওষুধপত্র ক্যাম্বিসের ব্যাগে ভরে নিয়ে ব্যস্তভাবে বললেন, গোবিন্দ, কর্তাবাবুর জন্য 7 দিনের মতো রক্তাতিসার নিধন বটিকা বানিয়ে শ্বেত পাথরের থালায় শুকোতে দিয়ে গেলাম। সন্ধে নাগাদ বয়েমে পুড়ে ফেলবি। এখনই পুড়লে চটচট করবে। দৈনিক 3 বার করে নিজে হাতে মধু দিয়ে মেরে সামনে বসে খাইয়ে আসবি। আর ভোরবেলা অর্জুন ছালের পাঁচনটা 2 ঝিনুক করে খাইয়ে আসবি। দেখি এখন অদৃষ্টে কি আছে। গিন্নির বালাই নেই, অতএব ছেলেপুলেরও প্রশ্ন নেই। সংসারের সদস্য বলতে ওই সাকরেত গোবিন্দ গোপাল আর তার সাকরেত তার ভাগ্নে জটা। বোধহয় বাবা জটেশ্বরের দৌড় ধরা ছেলে, তবে যারা ওই দৌড় ধরেছিল তারা আর ইহজগতে নেই। জটার শুধু মামা আছে, আর মামা শুধু ভাগ্নে জটা আছে। জটাই একাধারে এই সংসারের ধারক, বাহক, পাচক সব। বেরোবার সময় জটাই কবরেজের ক্যাম্বিসের ব্যাগটা স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে এলো। গুরুপুত্তুর কবরেজকে দেখে মাথা চাপড়ে বললেন, আপনি এতক্ষণে এলেন কবরেজ মশাই? ওদিকে পিতৃদেবের তো নারী ছেড়ে গেছে। ভুবন কবরেজ গম্ভীরভাবে বললেন, ছেড়ে গেলে তো চলবে না বাপু, গোকুলপুরে গিয়ে কর্তামশাইকে জবাবদিহি করতে হবে, অবশ্যই যদি গিয়ে দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, তারও এখন তখন। যাক, কি চিকিৎসা হয়েছে আগে শুনেনি। গুরুপুত্র শিখা লটপটিয়ে বলে উঠলেন, চিকিৎসার কোনো ত্রুটি হয়নি কবরেজ মশাই। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, হেকিমি, আর আপনার গিয়ে কবরেজিও সব রকমই চলছে। টোটকা টুটকিরও কামাই নেই।
দৈনিক 27 বার করে ঔষধ প্রয়োগ হচ্ছে। ভুবন কোবরেজ বসে পড়ে বললেন, ওহ, শুধু বিষ প্রয়োগটাই বোধহয় বাকি আছে। দেখি কি করতে পারি। আশেপাশে ভক্ত শিষ্যের ভিড়। একজন বলেই উঠলেন, আর কি দেখবেন, নারী যখন ছেড়ে গেছে। ভুবন বললেন, গাড়ি ছেড়ে গেলেও চেন টেনে থামানো যায় ভায়া, জীবনটাও তো রেলগাড়ি তুলল। হাত পা ধুয়েই ক্যাম্বিসের ব্যাগ খুলে ফেলে রোগীর ঘরে এসে ঢুকলেন। দিনে দুপুরেই ঘোর অন্ধকার, জানলা দরজা নিশ্ছিদ্র বন্ধ। শুধু রোগীর চৌকির নিচে একটি মালসায় মৃদুভাবে টিকের আগুন জ্বলছে, তাতেই যা দেখা যাচ্ছে রোগীর বিছানাটা কোথায়। শিউরে চমকে প্রায় চিৎকার করেই উঠলেন ভুবন, এই কি, এর মানে জানলা দরজা সব বন্ধ কেন? গুরুপুত্তর তীব্র গলায় বললেন, কেন, পত্রে কি জানানো হয়নি রোগটা সান্নিপাতিক জ্বর? জানলা দরজা খুলে রেখে গঙ্গার হাওয়া ঢুকিয়ে কি মৃত্যু ত্বরান্বিত করতে হবে? থামুন, খুলে দিন সব। চৌকির তলায় আগুন কেন? আপনার কাজ এগিয়ে রাখছেন নাকি? অগ্নি উত্তাপে শ্লেষ্মা সমূহ বিলীন হয়ে যাবে। ওহ, তা রোগী তো বিলীন হয়ে যেতে বসেছেন, এবার আমায় চিকিৎসা করতে দিন। আগুন সরান, গঙ্গার হাওয়া ঘরে আসতে দিন, আর ওর গায়ের ওপর থেকে ওই 22খানা লেপ কম্বল সরিয়ে ফেলে শুধু একখানা ফর্সা চাদর ঢেকে দিন। শিষ্যরা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে গুরুপুত্তরকে বলে গেলেন, আপনি তাহলে মুখাগ্নির ব্যবস্থাটা করেই ফেলুন দাদা, আমরা ঘৃত ও চন্দন কাঠের ব্যবস্থা করছি। দিন 3 ধরে প্রবলভাবে চেন টেনে ছেড়ে যাওয়া নারীকে ফিরিয়ে এনে জ্বর নামিয়ে 7 দিনের মাথায় আবার ট্রেনে চাপলেন ভুবন কোবরেজ। মন এখন গোকুলপুর। কেমন রইলেন কর্তাবাবু কে জানে। গুরু তো এ যাত্রা টিকেই গেলেন, কিন্তু শিষ্যটি যে অবস্থায় রেখে যেতে হয়েছিল। বর্ধমানে ট্রেন বদল করে তবেই গোকুলপুর যেতে হয়। এই ছোট গাড়িতে চেপে পর্যন্তই কান খাড়া রেখেছেন কোবরেজ। গোকুলপুরের গোলক চৌধুরী সম্পর্কে কোনো আলোচনা হচ্ছে না তো? না, সকলেই নিজ নিজ সুখ দুঃখের কথা কইছে। নামলেন গোকুলপুরে। সামনেই চায়ের দোকানে মুকুন্দ, চেনা মুখ। তাড়াতাড়ি বললেন, কি হে, গ্রামে খবর কি? মুকুন্দ একে একবার জরিপ করে নিয়ে বলল, কোথাও গেছিলেন বুঝি? তা খবর আপনার কে বদ্যির পক্ষে সুখবর নয়। তার মানে? মানে গায়ে ঘরে এখন তেমন রোগ বালাই নেই তো কথায় আছে, বদ্যি বলে জরুক আর মুদ্দা ফরাস বলে মরুক। তো এই দু জাতের মানুষের পক্ষে সুখবর নাই। দাঁত বার করে হাসে কোবরেজ। মনে মনে একবার বেটা বদমাস বলে হনহনিয়ে এগিয়ে যান। আগে কোথায় যাবেন, বাড়ি না কর্তাবাবুর বাড়ি? অবশ্য সেটাই সামনে পড়বে। জয় মা দুর্গা বলে সেখানেই চলে গেলেন। বাড়ি শুনশান, কোনো বেভাব নেই, তবুও ভালো। দারোয়ান রামভজন এক গাল হেসে সেলাম করে বলে উঠল, কোবরেজ বাবু আইছেন? রাজা বাবু তো আপনাকে কেবল খুঁজছেন। জয় বাবা জটেশ্বর। তা আছেন কেমন রাজা বাবু? ভালো, খুব আচ্ছা, খুব আচ্ছা। ভুবন ভাবলেন, কোনো দৈব কৃপা ঘটল নাকি? কর্তাবাবু গোলক চৌধুরী বিছানায় বসে দাবার 2টো ঘুঁটি নিয়ে লোফালোফি করছিলেন। কোবরেজকে দেখে প্রায় লাফিয়ে উঠলেন। এই যে কোবরেজ, এসে গেছো, তা গুরুদেবের খবর কি? কুশল। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে বসেছিল, 7 রকম বদ্যির চিকিৎসা একসঙ্গে। যাই হোক, টেনে তুলে দিয়ে আসতে পেরেছি। গতকাল সটির পালো পথ্য দিয়ে এসেছি, আজ খইয়ের মণ্ডের ব্যবস্থা করে এসেছি। জয় বাবা জটেশ্বর। কপালে 2 হাত তুলে নমস্কার করলেন গোলক চৌধুরী। তা আপনার খবর কি? উত্তম। বেশ বেশ। গোবিন্দ নিয়মিত এসে ওষুধ খাইয়ে যাচ্ছে তো? গোলক হেসে ওঠেন, হ্যাঁ গোবিন্দ। তোমার গোবিন্দ কোথায়? সে তো 2টো দিন মাত্র 3 বার করে এসে নিধন বটিকা না কি যেন খাইয়ে গেল।
তারপর শুনলাম নিজেই পটকেছে। তা তোমার ওই নিধন বটিকাটি কাজে তেমন না হলেও খেতে বড় সুস্বাদু, কেমন ভাজা তিল মতো সুগন্ধ, মধুরও প্রাধান্য বেশ। আগে কই এমনটি। নিধন বটিকা, ভাজা তিলের সুগন্ধ। ভুবনের টাকের চুলকটা আলপিনের মতো খাড়া হয়ে উঠল, নিঃশ্বাস স্তব্ধ। তবু দম ফেলে বললেন, তাহলে ওই দুদিনই মাত্র পড়েছে? আরে না না, তোমার হাতে গড়ার লোক কি আর এমন দায়িত্ব জ্ঞানহীন হবে? পরের ওই 5 দিন নিজে পড়ে থেকেও ভাগ্নে না কাকে দিয়ে তোমার পঞ্চপাচন পাঠিয়ে দিচ্ছে। ওহ বাপ, পাচন একখানা বানিয়েছ বটে কোবরেজ, 32 নারী পাক দিয়ে বেরিয়ে আসতে চায়। তা কি একটুখানি? পোয়া ঘটির 1 ঘটি। তবে মধুটা তোমার মেতে গেছে, কেমন গুড় গুড় গন্ধ। ভুবন আবার নিথর পাথর। পঞ্চপাচন কি সেটা? এদিকে কর্তাবাবু বলে চলেছেন, তবে হ্যাঁ, ওষুধ বটে, একদম মহৌষধ। বেটা ব্যাধি বাপ বাপ করে পালাতে পথ পায়নি। কোবরেজ কোনো মতে বলেন, তাহলে এখন সুস্থ আছেন? সুস্থ বলে সুস্থ? এখন যা অবস্থা, এরপর না আবার তোমার জোলাপের বড়ি বানাতে হয়। তা তুমি নেই খেয়ে সুস্থ হয়ে ও বেলা আসছো তো? কতদিন দাবার ছকটা পড়েনি, মন নিষ্পিস করছে। আসবো বলে শাঁ করে বেরিয়ে যান কোবরেজ নিজের বাড়ির দিকে। কাণ্ডটা কি ঘটেছে, কি ঘটতে পারে? নিধন বটিকা, পঞ্চপাচন, কি এ? হাঁক দিলেন, গোবিন্দ গোবিন্দ। গোবিন্দ গোপাল সাড়া দিল না। বেরিয়ে এলো জটা, হাতে একখানা খুন্তি। দাদু এসে গেছেন? বাঁচলুম। পরে বাঁচিস, এখন বল গোবিন্দ কোথায়? মামা? মামা কি আর মামাই আছে গো দাদু, তারও তো অতিসার। তার সঙ্গে আবার গায়ের জ্বলুনি, গলা কুটকুট, ভিজে গামছা গায়ে জড়িয়ে এই ঢেকি ঘরের মেঝেই গড়াগড়ি দিচ্ছে। এত জ্বলুনি কিসের? ভগবান জানে। এখন আপনি এসেছো, দেখো। দেখবো, ভালো করেই দেখে নেব। বলি, তোকে দিয়ে মামা কিসের পাচন পাঠাচ্ছিল কর্তামশাইকে? জটা খুন্তিটাকে কপালে ঠেকিয়ে বলে ওঠে, হ্যাঁ কপাল, মামা আবার পাঠাবে কি? তার কি আর হুঁশ পাব্য জ্ঞানগম্যি ছিল? এই যা পেট ছেড়েছিল, 5 দিন 5 রাত ওই ঘাটের ধারে পড়েছিল। আজ সকাল থেকে একটুক নরম, কদিন শুধুমাত্র কাঁচকলার মণ্ড খেয়ে খেয়ে। চুলোয় যাক তোর কাঁচকলা। বলি, পাচনটা তবে এলো কোথা থেকে? আসবি আর কোত্থেকে দাদু, এটা আমি আগে বানিয়ে নিয়ে গেছি। ভাবলুম মান্যিমান মানুষটা বিনি ওষুধে পটল তুলবে। আহা, ও তুমি নিজে বানিয়ে নিয়ে গেছো? বলি, এত বড় কভারেজটা হলে কখন? আগে ছোটকাল থেকে দেখে দেখে। জটা আকর্ণ হেসে বলে, ছোটকালে খুব ডান পিটে ছিলুম তো, হনুমানের মতন দিন ভোর আগানে বাগানে গাছের ডালে ডালে তা হরদম আকোচ খাকোচ খেয়ে নিত্য পেট ছেড়ে দিত। তখন ঠাকমা ওই পঞ্চপাচন বানিয়ে ঘটি ঘটি গিলিয়ে ছাড়ত। রোগ পালাতে পথ পেত না, বাপ বাপ করে পালাতো। মামাকে কত সাধলুম, তুমিও তো ওই একই রোগের রুগী, খাও খানিকটা করে। তো আমায় বললো, বেরো, দূর হ। একই গায়ের জ্বলুনিতে মরছি, তার ওপর তোর ওই পাচন গিলে একেবারে পঞ্চত্ব পাই আর কি। খেলে ভালো করতে। জটা একটু থেমে ঈষৎ বিষণ্ণভাবে বলে, তবে বেশি জোর করতে সাহস হয় নাই, মামা ফাঁকিটা ঠিক ধরে ফেলবে। ফাঁকি? ফাঁকিটা কি? জটা তার মাথার জটা চুলকে বলে, ওই পাচনে 2 ঝিনুক মধু মিশ করাতে হয়, কিন্তু আপনার ওষুধ ঘরের আলমারির মধ্যে মধু তো ছিল না 1 ফুটটাও। তা ঠাকমা বলতো, তেমন কারে পড়লে মধুর অভাবে গুরং দতাত চলে। তাই রান্নাঘরের টিন থেকে 1 খাবলা করে মাত গুড় নিয়ে মিশেল করে করে বানিয়েছি। মধু ছিল না? ভুবনের চোখের সামনে আবার একবার বিশ্বভুবন দুলে ওঠে। মাথা থেকে পা অবধি আগুনের হলকা ঝলসায়। মধু ছিল না?
এই কদিন আগে সুন্দরবন থেকে 2.5 বয়েমের এক বয়েম মধু দিয়ে গেছে নন্দ। আলমারিতে মধু ছিল না, তাই মাদগুড় দিয়ে কর্তামশাইকে। ওহ, চল তো দেখাই মধু ছিল কি না। দেখেছি তন্ন তন্ন করে দাদু, তোমার সেই 2.5 বয়েমে শুধু 4টি ডেও পিঁপড়ে ছিল। তা কোবরেজ মশাইও বাঘের মতো আলমারির ওপর ঝাঁপিয়ে পড়ে তাই দেখেন। সুন্দরবন লেবেল মারা 2.5 বয়েমটার মধ্যে শুধু 4টি ডেও পিঁপড়ে। রাগে দিশেহারা কোবরেজ বাঘের গর্জনে বলেন, মামা কোথায়? হ্যাঁ, কোথায় সেই পাজি বদমাস? ওই তো বললুম, ঠেকি ঘরের মেঝে ভিজে গামছা জড়িয়ে পড়ে আছে। মেরোনি গো দাদু, তাহলে একেবারে মরে যাবে, কদিনে কাঠি সার হয়ে গেছে। অত কথা কে শুনছে? কোবরেজ তো ততক্ষণে ঢেকি ঘরে। এই গোবিন্দ, আগে কর্তা এসে গেছেন? আসবো না, না এলে তোমার সৎকারটা কে করবে? বলি বেটা, 2 দিনে 2.5 টাটকা মধু পেটে চালান করলি কি করে? হ্যাঁ, গেলাস গেলাস মধু চুমুক মেরেছিস? কর্তা, ভ্যাক করে কেঁদে ফেলে ডুকরে ওঠে গোবিন্দ। আপনি কি অন্তর্যামী? কেমন করে জানলেন? পাছে জটা টের পাই, তাই ঘরের দোরে খিল লাগিয়ে। বেটা পাজি শুয়োর, বলি ঘরের দরজায় তো ছিটকিনি লাগিয়েছিলি, পেটের দরজায় পেরেছিলি সেটা? ওহো, পারি নাই কর্তা, 5 দিন 5 রাত ঘাটের ধারে পড়ে থেকেছি। আজ সকালে তার সঙ্গে এই জ্বলুনি। জানতুম না তো মধু হেন জিনিসের এই পরিণাম। পরিণামের তোমার হয়েছে কি? ঢের বাকি আছে। বলি কর্তাবাবুর জন্যে যে 21টা অতিসার নিধন বাটিকা বানিয়ে রেখে গেলাম, সেটার কি হলো? শ্বেত পাথরের থালায়। কর্তা, মরতে বসে আর মিছে কথা বলবো না। সন্ধে বয়েমে তুলতে ভুল হয়ে গেছিল, সকালেই দেখি রাতারাতি বেটা ছুঁচো এসে সব সাফ করে দিয়ে গেছে। কোবরেজ মশাই আবার বাঘের মতো হুঙ্কার দেন, ওহ, তা ভাজা তিলে নিধন বটিকাটি পেলে কোথায়? কর্তা গো, বলেছি তো মিছে কথা বলবো না। ছুঁচোর কীর্তি দেখে তো মাথায় হাত, কি উপায়? নিরুপায় হয়ে ঘরে ঠাকুরের প্রসাদের দরুন যে 2টো তিলের নাড়ু ছিল, তাই ভেঙে নিয়ে মধুতে মেখে গুলি পাকিয়ে। তা রাজাবাবুর ভালো মন্দ কিছু ঘটে যায়নি তো? রাজাবাবুর যায়নি, এখন তোমার যাবে। হতভাগা উল্লুক ছুঁচো ধেড়েই দূর। চলো, তোমার চাপকে পিঠে ছাল তুলে রাজাবাবুর কাছে নিয়ে গিয়ে মেপে মেপে 7 হাত নাকে খত দেওয়াই। গোবিন্দ গায়ের গামছা ফেলে উঠে বসে চি চি করে বলে, তা চলেন, শুধু পিঠের কেন, সর্ব অঙ্গের ছাল ছাড়িয়ে নিন। চিতায় ওঠার আগে নয় একটু দাগড়া চেহারা হবে, তা হোক। আর বাবুর বাড়ি গিয়ে 7 হাত কেন, মেপে 70 হাত নাকে খত দিতে পারি। গোবিন্দর আবার মান অপমান। তবে কি না? কি তবে কি না? খেদা না কারো খেদিয়ে একেবারে লোপাট হয়ে যাবে, তাই? আগে না না, চিলুতেই যখন উঠতে যাচ্ছি তখন আর। থাম ছুঁচো, চিলুতে উঠতে তোকে দিচ্ছে কে? আগে বলছিলাম, এই বটিকা কেলেঙ্কারিটা চাউর হয়ে গেলে আপনার সুনামে আর মান সম্মানে একটু ঘা লাগবে, এই আর কি। 5 জনে কানাকানি করবে, রাজাবাবুও। ভুবন গুপ্ত গোফের ফাঁকে একটু গুপ্ত হাসি হেসে বলেন, বেটা ঘুঘু ঘোড়েল, আগা 5 তলা জল বিছুটি লাগালে তবে তোর গায়ের জ্বলুনি সারবে। যা, ঘোষেদের পচা ডোবা থেকে খানিকটা পানা তুলে সর্বাঙ্গে জম্পেশ করে মেখে ঘন্টা খানেক বট গাছের ছায়ায় পড়ে থেকে দিঘিতে ঘষে মেজে চান করে 1 থালা ভাত খা। আগে ভাত খাবো? গোবিন্দর কাঠ হয়ে যাওয়া মুখে একটি স্বর্গীয় আলো ফুটে ওঠে। খাবি না তো কি করবি? পেটের জ্বালা না মিটলে গায়ের জ্বালা ঘুচবে না। এই জটা, মামার জন্য পুরনো দাঁতখানি চালের ভাত রাত 4টি, ভালো করে গলা গলা করিস। আর হ্যাঁ, আগে দাদু বলেন, বলছি কি, তোর ঠাকুমার ওই পঞ্চপাচনটায় কি কি থাকে? ও এই বলি, জটা করে আঙুলে হাত ঠেকিয়ে একে একে বুড়ো আঙুলে চলে আসে। এই আপনার 5 গন্ডা শিউলি পাতা,
5 গন্ডা পেয়ারা পাতা, 5 গন্ডা জাম পাতা, 5 গন্ডা গেঁদাল পাতা আর 5খানা থানকুনি পাতা পোষের জলে ধুয়ে শিলে ছেঁচে ফর্সা ন্যাকড়ায় ছেঁকে 1 পো রস করে ঝিনুক 2 মধু মেশাল করে। থাক থাক, আর বলতে হবে না। যা ঘরে গিয়ে আমার পোর্টম্যান্টোটা খুলে দেখবি, বাবা বিশ্বনাথের প্রসাদী প্যারা আর এলাচ দানা আছে। তা থেকে 5 গন্ডা এলাচ দানা আর 5খানা প্যারা নিয়ে গিয়ে খেয়ে গে যা। হ্যাঁ হ্যাঁ দাদু গো, তুমি মানুষ না, তুমি দেবতা গো। জটা সেই পোর্টম্যান্টোর দিকে ধাবিত হয়।